ভালো। এই নাও, আমি তোমাদেরকে 2 হাঁড়ি স্বর্ণমোহর দিয়ে দিচ্ছি। এখন তোমাদের আর কোনো অভাব থাকবে না। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। মা, মা কোথায় গেল? মা মনে হয় পুকুর পাড়ে জল আনতে গেছে। খবরটা যে আমাকে মাকে দিতেই হবে। যাই, তাড়াতাড়ি গিয়ে মাকে বলি। এরপর টুম্পা তার মায়ের কাছে পুকুর ধারে চলে যায়। মা, তুমি এখানে এসেছো? আর আমি সেই কখন থেকে তোমাকে খুঁজেই যাচ্ছি। কত ডাকাডাকি করছি তোমাকে কিছু কথা বলার জন্য। হ্যাঁ রে টুম্পা, তা তুই এভাবে আমাকে ডাকাডাকি করছিস কেন রে মা? কিছু কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। মা, আমি শুনেছি আজকে নাকি আমাদের এই বনে ঝড় হবে। বনের সবাই বলা বলি করছিল তারা সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে নিরাপদ স্থানে। আমাদের বাড়িঘরও তো সব ঝড়ে ভেঙে নিয়ে যাবে। মা, আমরা কোথায় যাব? হ্যাঁ রে টুম্পা, তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতে হবে। চল টুম্পা, আর দেরি করা ঠিক হবে না। আমরা এক্ষুনি কোনো নিরাপদ স্থান খুঁজতে বেরিয়ে পড়ি। এরপর তারা মা ও মেয়ে পাশের বনে আশ্রয় খুঁজতে চলে যায়। চল টুম্পা, ওই যে ওইদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা বাঘ মামার বাড়ি। বাঘিনী মামি, ও বাঘিনী মামি, কোথায় গেলেন? একটু বাইরে বেরিয়ে আসুন না, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আরে শেফা শিয়ালিনী যে, এই অসময় এভাবে ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? বাঘিনী মামি, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আজ বিকেলে আমাদের বনে নাকি ঝড় হবে, আর ঝড়ে অনেক বাড়িঘরই ভেঙে যাবে। আমার ওই ছোট্ট কুঁড়ে ঘরটাতে এই মেয়েটাকে নিয়ে কি করে থাকবো? আমার যেই বনের আশেপাশে কোনো আত্মীয় নেই, তাই আপনার এই পাকা বাড়িতে যদি আমাদের মা ও মেয়েকে একটু ঠাঁই দিতেন তাহলে বড্ড উপকার হতো। আরে এই শিয়ালিনী, আমার বাড়িটা আমি ধর্মশালা খুলে বসিনি যে তোদের মতো গরিবকে আমার এই বাড়িতে থাকতে দেব। আর আমার এই বাড়িতে তোদের কোনো জায়গা হবে না। তোদের মতো গরিবকে দেখে আমার গা ঘিন ঘিন করছে। কত নোংরা তোদের গায়ে। তোরা কি করে ভাবলি যে আমার এই দালান বাড়িতে তোদের মতো ভিক্ষুকদের জায়গা দিব? এক্ষুনি বেরিয়ে যা বলছি। বাঘিনীর এমন কথা শুনে শেফা ও তার মেয়ে কষ্ট পেয়ে সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। মা, বাঘিনী কাকিমা তো আমাদেরকে তাড়িয়ে দিল। এখন আমরা কোথায় যাব? আমরা যদি বাড়িতে ফিরে যাই তাহলে যে আমরা ঝড়ের কবলে পড়ে মরে যাব। আমরা এখন কি করব মা? আমার যে খুব ভয় করছে। টুম্পা, তুই এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কিচ্ছু হবে না। চল, আমরা কোথাও যাব না, আমরা আমাদের বাড়িতেই ফিরে যাব, আমাদের ঘরেই থাকবো। এরপর তারা মা ও মেয়ে তাদের বাড়িতেই ফিরে যায়। আর এভাবেই সেদিন বিকাল থেকে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। টুম্পা, বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে এরকম আস্তে বৃষ্টি হতে থাকলে আমাদের ঘরটার কিচ্ছু হবে না রে মা, আর আমাদের ঘরটা ভেঙেও যাবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ঘরটা ভাঙবে না, আর আমরা মরেও যাব না। আমার খুব ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, রাত হয়েছে অনেক, চল আমরা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ি। মা টুম্পা, বৃষ্টি শেষ হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, আর কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা মনে হচ্ছে না। এখন আর ঝড় হবে না, তুই বাড়িতেই থাক, আমি জঙ্গলে যাচ্ছি, গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মা, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না। আমার যে একা একা ঘরের মধ্যে থাকতে বড্ড ভয় লাগে। আবার যদি ঝড় শুরু হয়ে যায়, তাছাড়াও বনের সবাই তো এই বন ছেড়ে চলে গেছে। আমি কার সাথেই বা খেলা করব? আমার একা একা খুব ভয় করবে। হ্যাঁ রে টুম্পা, তোকে বাড়িতে থাকতে হবে না, চল তুইও আমার সাথে যাবি। তোকে একা রেখে গেলে আমিও যে দুশ্চিন্তায় থাকবো। তুমি আমার অনেক ভালো মা, আমার সোনা মা। চলো, আমি তোমার সাথে গিয়ে তোমাকে সাহায্য করব। আমরা দুজন মিলে অনেক ফল নিয়ে আসতে পারবো। এরপর তারা মা ও মেয়ে খাবার খুঁজতে বনের দিকে চলে যায়। ও মামা, ওই যে দেখো না,
ওই গাছটাতে গোলাপি রঙের একটা ফল ধরে আছে। কত সুন্দর ফলটা, দেখে খুব খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে টুম্পা, ওই ফলটার নাম ড্রাগন ফল। আল্লাহর কি ইচ্ছা, দেখ লেবু গাছে ড্রাগন ধরেছে। এটা আবার কেমন কথা, আমি তো কখনো দেখিনি। তুই এখানে দাঁড়া, আমি ওই ফলটা তোকে এক্ষুনি ছিঁড়ে এনে দিচ্ছি। মা, এই ফলটা দেখতে কত সুন্দর, আমার দেখে যে খুব লোভ লাগছে। কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তুমি যাও, বন থেকে কিছু ফল পেড়ে নিয়ে আসো, আর আমি এই ফলটা খেতে থাকি। না রে মা, এই ফলটা তুই এভাবে কি করে খাবি? এটা বাড়িতে গিয়ে খোসা ছাড়িয়ে তারপর খেতে হবে। চল, এটা বাড়িতে গিয়ে বটি দিয়ে আমি খোসা ছাড়িয়ে দেব, এরপর তুই খাবি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তাড়াতাড়ি ফল নিয়ে বাড়িতে চলো। আমার যে আর তর সইছে না, এই ফলটা খুব খেতে ইচ্ছে করছে। এরপর তারা মা ও মেয়ে সেই ড্রাগনটি নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, তাড়াতাড়ি ড্রাগন ফলটা কেটে দাও না, আমি অনেক মজা করে খাবো। আমার যে খুব লোভ লাগছে এটা দেখে। এরপর শেফা শিয়ালিনী সেই ড্রাগন ফলটি বটি দিয়ে কাটতেই সেই ড্রাগন ফলের মধ্য থেকে একটা অদ্ভুত জাদুকরী পরীর আবির্ভাব হয়। ও মা, দেখো দেখো, এই ড্রাগন ফলের মধ্য থেকে কত সুন্দর একটা পরী বেরিয়ে এসেছে। কত সুন্দর পরী, আমি কখনো এত সুন্দর পরী দেখিনি। এই কি পরী, তুমি এই ড্রাগন ফলের মধ্যে বন্দী হয়েছিলে কি করে? সে অনেক ঘটনা, আমি তোমাদেরকে সবকিছু খুলে বলছি। আরে এই পশুদের রাজ্য দেখতে কত সুন্দর, আমার মনটা ভরে গেছে। ওই তো ওইদিকে দেখছি একটা লিচু গাছ, যাই একটু লিচু খেয়ে নি। এরপর আমি সেই লিচু গাছ থেকে লিচু পেড়ে খাচ্ছিলাম, এমন সময় সেই লিচুর বীজগুলো এক তান্ত্রিক বাবার গায়ে পড়ে। আর তখনই আরে আরে, কে রে? আমার গায়ে ঢিল ছুঁড়ে আমার ধ্যানটা নষ্ট করে দিল। কার এত বড় সাহস? ও, এই পরি, তুই এই কাজ করেছিস, তুই আমার গায়ে ঢিল ছুঁড়েছিস, তোকে তো এর জন্য শাস্তি দিতেই হবে। না না তান্ত্রিক বাবা, আপনি আমাকে ক্ষমা করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি লিচু খেতে যেয়ে লিচুর বীজগুলো আপনার গায়ে এসে পড়েছে, আমাকে মাফ করুন। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তোকে তো এর শাস্তি পেতেই হবে। তোকে আমি এই জঙ্গলে একটা লেবু গাছের সাথে ড্রাগন বানিয়ে রাখবো। যদি কোনো সৎ ব্যক্তি ওই ড্রাগনটা কাটে, তবেই তোর মুক্তি হবে। এরপর ওই দুষ্টু তান্ত্রিক আমাকে ওই লেবু গাছের সাথে ড্রাগন বানিয়ে রাখে। তোমরা মা ও মেয়ে অনেক সৎ, তাই তোমরা কাটাতে আমি আবার পরিরূপে ফিরে এসেছি। ও এই ব্যাপার, তাহলে তো তোমার সাথে অনেক খারাপ হয়েছে। তুমি এক্ষুনি তোমার পরিরাজ্যে ফিরে যাও পরি, না হলে ওই দুষ্টু তান্ত্রিক আবার তোমার কোনো ক্ষতি করতে পারে। শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো, তোমার মনটা খুবই ভালো। তুমি আমাকে পেয়েও আমার কাছে কোনো কিছু চাইছো না, আরো আমার উপকার করতে চাইছো। এই নাও, আমি তোমাকে এই জাদুর হাড়ি দুটো দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের মা ও মেয়ের আর কোনো অভাব থাকবে না। তোমাকেও অনেক ধন্যবাদ পরি, এই অসময়ে আমাদের মা ও মেয়েকে সাহায্য করার জন্য। এরপর শেফা শিয়ালিনী ও তার মেয়ে সেই স্বর্ণমোহরগুলো বিক্রি করে বনের ধনী পশু হয়ে যায়, আর তারা মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাদের আর কোনো অভাব থাকে না। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়। টুম্পা, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব, তুই কিন্তু কোথাও যাস নে, বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি, মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না, খুব লিচু খেতে ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে। ওই তো দেখা যাচ্ছে বিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কে রে বিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজকে কি খেলবি না নাকি? জানিস
আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে বলেছি মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিনা, আমরা তো খেলবো, তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দিবে। সত্যি বলছিস মিনা? আমাকে লিচু দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে মিনা, খেলবো খেলবো, দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে এসেছে। ও মামা, ওই দেখো মিনা এসেছে। মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে, ওর মায়ের কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে। ওকে একটা লিচু দাও না মা। আরে বিনা, এটা কি বলছিস? লিচুর অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এই মিনা, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না। তোমাদের কাছে তো কত লিচু, আমাকে একটা লিচু দাও, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেব না, এই লিচুগুলো বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে, বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম, তবু আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এজন্য মনটা খারাপ। আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই, সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি, কেউ ভিক্ষাও দেয়নি, খুব কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বলও নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা তো ওই শহরে কাজ করে, আমার মা একটু পরেই চলে আসবে, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও, তোমার তো অনেক খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি, এই যে আমার থলেতেই বীজটা ছিল, প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম, এটা তুমি মাটিতে রোপণ করো, এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে, সেই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে, এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে, সেই কত পরে লিচু হবে, তখন তো আমার খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না, এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এরপর মিনা ভিক্ষুক বুড়িমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে। এই মিনা, সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস? কখন ঘুমোবি? অনেক রাত হয়েছে তো, ঘুমোতে যা এক্ষুনি। মা, আমার তো ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে, বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে,
আর সে গাছে অনেক লিচু হবে। এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না। কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল, আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে। তাড়াতাড়ি ঘুমোতো, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয়। আরে মিনা তো ঠিকই বলেছিল, সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। মিনা, আর এই মিনা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। দেখ না, সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়িমায়ের জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা। এরপর মিনা গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর লিচু পেড়ে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে। এমন সময় মিনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে। মা, দেখো না, এই লিচুর মধ্যে তো বীজ নেই। বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে। এটা কিভাবে হলো? আরে বিনা, সত্যি তো, এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে। দেখি তো, চল আমরা সবগুলো লিচু ছিলে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা। মা, দেখলে তো, এই লিচুগুলোর মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে। এত হিরে এখন আমরা কি করব মা? হ্যাঁ রে মিনা, আমিও সেটাই ভাবছি, এত হিরে দিয়ে আমরা কি করব। আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে, তাদেরকে আমরা এই লিচুগুলো দিব, আর তারা লিচু খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। যা, তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর মিনা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয়। আমরা এখন আসি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি রে মামিনা, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। আহ, কি বলছো? তোমাদের প্রতিদিনই বাবা মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরে আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? শেফা, শোনো তুমি তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়ে ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা, শোনো তুমি তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যতই মাছ ধরে আনবো, সব মাছ বাজারে বিক্রি করব না। সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দেব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো। কি মজা, কি মজা! আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মিচকি শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকি শিয়াল নদীতে জাল ফেলে মিচকি শিয়াল একটিও মাছ পায় না। তখন মিচকি শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো, কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আর একবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। এরপর মিচকি শিয়াল আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালি। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। এরপর মিচকি শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মামিনা, এদিকে তাড়াতাড়ি আয় মা। দেখ মিনা, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা,
তুমি আমার জন্য মাছ ধরিয়ে নিয়ে এসেছো? কি মজা কি মজা! দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো? এই দেখ, দুটি মাছ, একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না, তুমি এই মাছ দুটো ভেজে মিনাকে ভাত দাও। মিনা গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না, আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলো চাষ করতে চাস, আমাদের কি পুকুর আছে রে? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে এই লাউ গাছটা চাষ করছি তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতেই মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর এই সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলিটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলিটাকে মাছ দিয়ে চল সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলিটাকে সাহায্য করি তাহলে জেলে এই মাছ বিক্রি করে জেলে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এ কি, আমি এ কি দেখছি? এই মাছ দুটি একদিনে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকি শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বাজারে মিচকি শিয়াল মাছ তরতাজা দেখে সমস্ত ক্রেতারা মিচকি শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মিচকি শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকি শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা শেফা, তুমি আমাকে এখন ভাত দাও তো, পরে কথা বলবো, খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো! বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এইভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটি আমাকে দেবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এই কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলল। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো।
এরপর মিনা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। এরপর মিনা সোনালি মাছ দুটোকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলি ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের দেয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উসিলায়। খাবো। আমার কেকটা পড়ে গেল, আমার কেকটা পড়ে ভেঙে গেল। আমি এখন কি খাবো? কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আরে, আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা পেয়েছে, কত কান্না করছে। আমার শেকড়গুলো যা হয়েছে, শেকড়গুলো নিয়ে একদম পারি না। আরে এই বাচ্চা মেয়ে, এভাবে কান্না করছো কেন? একটা কেক নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? যাও বাসায় গিয়ে আরেকটা কেক কিনে নাও, আরেকটা কেক কিনে এরপরে খাও। একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয়? আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে ধাক্কা খেয়ে কেকটা নষ্ট হয়েছে, তারপর আবার তুমি কত কথা বলছো। আমরা কি অত বড়লোক নাকি যে চাইলে এত এত কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব, আমার মায়ের সংসারে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি, সেটাও পড়ে নষ্ট হয়ে গেল। সত্যিই তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, আর কষ্ট পেও না, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছে যে একটি ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটি বাসায় নিয়ে যাও। এই ফুলটি বাসায় নিয়ে মাটি খুঁড়ে রোপণ করে দাও। এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে। যত খুশি তত কেক খাবে, আর মন খারাপ করো না। যাও, এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও। আরে গাছ, তুমি আবার এটা কি বলছো? তোমার এই ফুল নিয়ে আমি কি করব? তোমার এই ফুল থেকে কি বা কেক হবে? আর তুমি যেহেতু বলছোই, তাহলে আমি ফুলটা নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি, তারপর কেক হলে আমি খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে। এরপর গাছের কথা মতো টুম্পা সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সেই ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে টুম্পা, তুই এটা কি করছিস? এই ঘরের উঠোনে এভাবে গর্ত করছিস কেন? আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস রে? এই ফুলটা থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত। কোথায় পেয়েছিস তুই এটা? তোকে এটা কে দিয়েছে? মা, আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়েছে, আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো। আরে টুম্পা, তুই এটা কি বলছিস? নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। গাছ আবার কখনো কথা বলে? আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে, এই ফুল থেকে নাকি আবার কেক হবে। যা তো, আমি জল আনতে যাচ্ছি, তুই ঘরে যা। আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি, ঘরে গিয়ে খেতে বস।
দেখো দেখো, এই গাছটা কত বড় হয়েছে আর এই গাছে কত কেক ধরে আছে। দেখো না মা, এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি। তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলেছে? ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক হয়েছে দেখো মা, এই সব কেক এখন আমি খাবো। টুম্পা, খবরদার, এই গাছে তুই একদম হাত দিবি না। এই গাছের কেক তোকে খেতে হবে না। আমি তোকে নিষেধ করেছি, একদম এই গাছের কেকে হাত দিবি না। গাছ আবার কথা বলে, আবার সেই গাছের ফুল থেকে আবার কেকও হয়। এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এই কেকের মধ্যে যদি বিষ মিশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব। তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর টুম্পা তার মাকে সেই ফুল দেওয়া গাছটির কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? আর তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছো। সেই ফুলটি আমার মেয়ে উঠোনে নিয়ে রোপণ করতেই আজ সকালে দেখি বড় একটা কেকের গাছ হয়েছে। এতগুলো কেক এই গাছে কি করে সম্ভব? আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও, আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ওই ফুলটি দিয়েছিলাম। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়। এজন্য আমি ওকে আমার গাছের জাদুর ফুলটি দিয়েছি। এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে। তোমার মেয়েটা খুবই ভালো, তোমরা অনেক অসহায়, এই জন্য আমি তোমাদের ওই জাদুর কেকের গাছটা দিয়ে সাহায্য করেছি। তোমরা ওই গাছের কেক খেতে পারবে আর বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো জাদুর গাছ? তাহলে তো ভালোই হয়। আমার মেয়েটা একটু কেকের জন্য কত বায়না দেয়। আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না। তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, এই গাছের দিনের বেলায় যেই কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে। রাতের বেলার কেকগুলো তোমরা ভুলেও ধরবে না। ওই কেকগুলো বিষাক্ত হবে, ওগুলো তোমরা বিক্রিও করবে না, নিজেরাও খাবে না। হ্যাঁ, আচ্ছা, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আসলে আমার একটা মাত্র মেয়ে তো, খুব ভয় হয়। আর ও তো ছোট বাচ্চা, সব কিছু বোঝে না। এজন্যই তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। তুমি আবার কিছু মনে করো না। টুম্পা, দেখ, দেখতে দেখতে কেকের গাছটা আরো বড় হয়েছে, কত কেক ধরেছে। এই গাছের কেকগুলো বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো আছি। আল্লাহ আমাদের উপর দয়া করেছে। চল এবার বাকি কেকগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে আসি। আমি অনেক দিন ধরে এই দিনটার সুযোগে ছিলাম। আমি তো এটাই চেয়েছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একসময় ওই গাছটার অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ও আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আজকে আমারও সুযোগ এসেছে, আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। কারোর ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। আমি কারোর ভালো দেখতে পারি না। আমি ওই গাছটাকে কখনোই শান্তিতে থাকতে দেব না, ওকে কারোর ভালো করতে দেব না। এই তো দেখছি সেই কেকের গাছ। এই গাছে কত কেক ধরে আছে। ওই জাদুকরি গাছটা এদেরকে এই জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। এখন আমি এই সব কেক খেয়ে নিব, এই গাছের সব কিছু নষ্ট করে ফেলবো। এরপর শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে শুরু করে। আর সেই গাছের কেকগুলো খেতে খেতে শাকচুন্নির মুখ দিয়ে রক্ত বমি বের হতে থাকে।
আমার গলা জ্বলে গেল, আমার গলা জ্বলে পড়ে গেল, আমার মুখ দিয়ে রক্ত বমি বেরোচ্ছে কেন? কে আছে, বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। আমি জানতাম শাকচুন্নি, একদিন তুই এই গাছের কেক নষ্ট করতে আসবি। তুই খুব খারাপ, কারোর ভালো দেখতে পারিস না। এজন্যই তো আমি জাদু করে এই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। এরপর টুম্পা ও তার মা তাদের গাছের সেই জাদুকরি কেকগুলো বিক্রি করে অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে।